আজকে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সাম্প্রতিক সময়ে দেশের ভেতরে ও বাহিরে কিছু কুচক্রী মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সেনাবাহিনী ভাবমূর্তি ও জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অপতৎপরতা কোনোভাবে দেশপ্রেমিক জনগণ ও মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী সেনা সদস্যদের বিপথে নিতে পারবে না। এক্স ফোর্স অ্যাসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায় যে বাংলাদেশের সংবিধান সেনা আইনের বৈধতা দিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতও সংবিধান স্বীকৃত। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সেনাবাহিনী সমন্বয় করে একটি দৃষ্টান্তমূলক বিচারের উদাহরণ সৃষ্টি করতে পারে, যেখানে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রীকে বিধবা করা হবে না, কোনো সন্তানকে তার বাবা ডাক থেকে বঞ্চিত করা হবে না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা অপরাধীদের বিচারের পক্ষে, তবে সেই বিচার হতে হবে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূলনীতির আলোকে, যেখানে কোনো ধরনের ফুল স্টপ চলবে না। একই সঙ্গে আমরা মনে করি কোনো নাগরিকের মৌলিক অধিকার হরণ করা সংবিধান বিরোধী। রাষ্ট্র ও সংবিধানে স্পষ্টভাবে বলেছে, কোনো ব্যক্তি চূড়ান্তভাবে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, এবং সে যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয় তাহলে তার চাকরি আইনগতভাবে বহাল থাকবে। আমরা আরও জোর দিয়ে বলতে চাই, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সদস্যদের মনোবল ভেঙে দেওয়া বা বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। বিশেষ করে সীমান্তবর্তী দেশসমূহের সামনে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে মাথা নিচু করে দাঁড়াতে হয়, এমন কোনো পরিস্থিতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। অতএব এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সকল দেশপ্রেমিক নাগরিক, প্রাক্তন ও বর্তমান সেনা সদস্য এবং গণমাধ্যমকে অনুরোধ করছি, বিভ্রান্তি ছড়ানো কুচক্রী মহলের অপপ্রচারে কান না দিয়ে সংবিধান, সার্বভৌমত্ব ও সেনা মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান নিন। আসুন আমরা সবাই একসাথে বলি, গুজব নয়, দেশপ্রেমী আমাদের ঐক্যের প্রতীক। এখানে আমি দুটো বিষয় মেনশন করেছি, সেটা হলো কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে ফুল স্টপের ক্ষেত্রে। আমি একটু ক্লিয়ার করি, কোঅর্ডিনেশনটা যেটা বলা হয়েছে যে বাংলাদেশের আইসিটি অ্যাক্ট যে আইন সেটা সংবিধান কর্তৃক স্বীকৃত, এবং সেনা আইন যেটা এমবিএমএল বলা হয় সেটাও সংবিধান কর্তৃক স্বীকৃত। তো আমরা এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনটা কেন প্রয়োজন? কোঅর্ডিনেশনটা প্রয়োজন এই জন্যই যে আমরা যদি আমার সংবিধান আমার মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে কিছু অ্যাক্ট আছে, যেমন আপনার সংবিধানের আর্টিকেল 31, আর্টিকেল 35 এবং আর্টিকেল 65 এবং আর্টিকেল 152, যেখানে আর্টিকেল 152 ল অফ ডেফিনিশন, যেখানে আইনের সংজ্ঞার সাথেই সাংঘর্ষিক হচ্ছে আইসিটি অ্যাক্টের কিছু, আবার সেখানে কিন্তু একটা আইন আছে যে হলো যদি কোনো সাংঘর্ষিক হয় তাহলে সেক্ষেত্রে আইসিটি অ্যাক্টটাই প্রাধান্য পাবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা হিস্টোরিক্যালি অন্যান্য দেশের ক্ষেত্রে যে যদি আমরা দেখি, যেমন এই ধরনের ডিক্টেটরশিপ যেটা হয়েছে, আমরা প্রথম কথা বলতে চাই, যে ধরনের গুম খুন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সে যদি আমার আপন ভাইও হয় আমি তার ফাঁসি চাইব সর্বোচ্চ, এবং সেটা ওপেন প্লেসে ফাঁসি চাইব। কিন্তু আমরা যখন এই বিচার করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোশ্চেন রেজ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। সেজন্য কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেমন আর্জেন্টিনাতেও আপনার ডিক্টেটরশিপ হয়েছে, চিলিতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে 2014-তে, টার্কিতে 2017-তে হয়েছে। কিন্তু এই ডিক্টেটরশিপদের বিচারগুলো হয়েছে, সেই বিচারগুলো কিন্তু সেনা আইনের সংশোধনীর মাধ্যমে হয়েছে। তো এখানে আমাদের বেনিফিটটা কি? সেনা আইনের সংশোধনী যদি নিয়ে আসা হয়, সেখানে আমাদের ইন ফিউচারে যদি এই অভিযুক্তরা যদি কোনো ধরনের চ্যালেঞ্জ করে যে আমার 152 আওতায় বা সেকশন 35, সেকশন 38 সংবিধানের আর্টিকেল 35, তখন কিন্তু তারা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনাটা কেমন আমি আপনাদেরকে যদি আরো প্রিসাইসলি বলতে যাই, দেখেন এই আদালত, এই কোর্ট, এই চেয়ার, এই জাজেসরা কিন্তু একসময় আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছে যে উনি দোষী,
উনি সুদখোর আরও অনেক কিছু বলেছে, কিন্তু আজকে আবার এই কোর্টে বলছে যে হলো উনি নিরপরাধ। সো এই যে একটা আজ থেকে 10 থেকে 15 বছর 7 বছর বা ইন ফিউচারে যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যাতে না হয়, এবং এই যে অপরাধীরা যাতে পার না পায়, সেজন্যই কিন্তু এই কোঅর্ডিনেশনের মাধ্যমে, সেনা আইনের মাধ্যমে যদি বিচার হয়, তাহলে কিন্তু এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে। এবং আমি মাননীয় সেনাপ্রধানকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব, বা হলো স্বচ্ছতার ক্ষেত্রে যেভাবে আইসিটি অ্যাক্ট যে বিচার হচ্ছে লাইভ প্রক্রিয়ার মাধ্যমে একদম জনগণ দেখতে পাচ্ছে, প্রয়োজনে সেনাবাহিনী সে পদক্ষেপ নেবে, যা সেটাতে কোনো ধরনের বাইন্ডিংস নেই। এবং আমরা বিশ্বাস করি সেনাপ্রধান সে অনুরোধ শুনবে। এখানে আমরা দেখি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোনো সেনা সদস্যকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই। তাহলে এখানে একটা কোশ্চেন রেজ হয় যে তাহলে কি যাদেরকে এখন অ্যাকিউজড করা হয়েছে বা গ্রেপ্তারে আনা হয়েছে, তারা কি পরিকল্পিতভাবে হয়েছে? আমি আজকে আমার ছোট নলেজে, আমি আইনজ্ঞ না, তারপরে বলতে পারি যে আমি যখন কোনো একটা বিষয় ইনভেস্টিগেট করতে যাবে, ফার্দার আরেকজন ক্রিমিনাল বের হবে, সেখানে আরও ক্রিমিনাল বের হবে। তো সেখানে যদি আর কোনো পরিকল্পনা না থাকে, তাহলে যে 25 জনকে এখানে গ্রেপ্তার দেখানো হচ্ছে বা যাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে আসা হয়েছে, সেখানে তো ফুল স্টপ দেওয়া যাবে না। তো সেখানে কিন্তু এই বিচারের স্বচ্ছতা তখন কিন্তু থাকবে না। তো সেজন্য বলবো যে কোনো ধরনের ফুল স্টপ যাতে না থাকে। আরেকটি বিষয় আমরা নোটিস করেছি যে শাহবাগে কিছু সামরিক অফিসারের, সার্ভিং রিটায়ার্ড অফিসারের ইউনিফর্ম পরা অবস্থায় পরিহিত কিছু মূর্তি টানানো হয়েছে এবং সেটাতে জুতা অন্যান্য নিক্ষেপ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বা এই সমাজকে, এই জাতিকে প্রশ্ন করি, এই যে অফিসারগুলা কাজ করেছে, যে এ ধরনের অপরাধ করেছে, তারা ছিল র্যাবে, ছিল ডিজিএফআইতে, ছিল এনএসআইতে ছিল। ডিজিএফের কোনো ড্রেস কোড আছে? আমার জানা মতো ড্রেস কোড নাই। র্যাবের ড্রেস কোড আছে? তারপর এনএসআই ড্রেস কোড আছে? নেই। আমাদের আইসপিআর থেকে মেজর হাকিমুজ্জামান স্যার বলেছে যে আর্মি ডাজন্ট ওন ডিজিএফআই। তাহলে যদি ডিজিএফআই আর্মি যদি ওন না করে, তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআই অ্যান্ড এনএসআই অ্যান্ড র্যাব। তাহলে আপনি ইউনিফর্মটা পরিহিত অবস্থায় তাদের মূর্তি বানাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন, তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, শত্রু রাষ্ট্র, তাদেরকে আমরা খুশি করছেন আপনি। আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে? হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কালপ্রিট, দেন ওনার নাম কোথায় এখানে? তারপরে আরও অনেক অফিসারের না আছে এখানে, তাদের নাম কিন্তু আপনি ইনক্লুড করলেন না। এবং ইনক্লুড করার যে সুযোগ আছে, সেখানে আপনি বলে দিচ্ছেন যে আর কোনো পরিকল্পনা নাই। তো সেজন্য আমরা আইন এবং বিচার বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যথেষ্ট সম্মানের সহিত, যথেষ্ট সম্মান, রেসপেক্ট, আশা, ভরসা রেখে বলছি যে উদ্ভূত পরিস্থিতি, এমন কোনো পরিস্থিতিতে আপনারা যাবেন না যেখানে জনগণ এবং সেনাবাহিনীকে আপনারা উস্কে দিয়ে মুখোমুখি করছেন, এবং আলটিমেটলি আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি আসছে। যেভাবে যে প্রক্রিয়ায় কোঅর্ডিনেশন করে, আমি এই কোঅর্ডিনেশন উদাহরণ দিয়েছি, পৃথিবীর আরও অনেক দেশে হয়েছে, সেই কোঅর্ডিনেশন করে সেনা আইনি বিচারের মাধ্যমে এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব। এবং সেটা আপনারা এর আগেও দেখেছেন যে সেনা আইনের বিচার করার পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোনো অফিসার সেই বিচারের এগেনস্টে যেতে পারে নাই, এবং কেউ যদি যাওয়ার চেষ্টা করেছে সেটা টিকে নাই। সো আমি বিশ্বাস করি এই দেশের জনগণ সেনাবাহিনীর উপর এখনও সম্পূর্ণ আস্থা আছে, এবং ভবিষ্যতে আস্থা থাকবে, সেনা বিচারের প্রতি আস্থা থাকবে।